জমিতে সকাল থেকেই সময়, তারপরে সেখান থেকে বেরিয়ে দলীয় কাজ, তারপর বিধানসভা। দেখে বোঝার উপায় নেই জনপ্রতিনিধি নাকি চাষি বাড়ির চেনা জানা সেই চাষির ছেলে। প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভায় নিজের এলাকার কথা তুলে ধরার জন আদেশ পেয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার বিধায়ক। আহ, সকাল থেকেই কি জমিতে? দেখুন, আমাদের রাজনীতি করার আগে থেকে আমরা চাষবাসের সঙ্গে যুক্ত থাকি। এটা প্রথম নয়, দীর্ঘদিন ধরে আমরা করে আসছি। তো এটা তো আমাদের মানে এক কথায় বলা যায় আমরা চাষিবাসী ঘরের যেহেতু ছেলে, এটাই আমাদের প্রধান কাজ। এরপরে আমরা পার্টির জন্য পুরো সময়টাই দিই। আমরা প্রায় যত কম করে 13 সাল থেকে রাজনীতি জীবন শুরু হয়েছে, আজকে 26 সাল পড়েছে। আমরা এভাবেই কন্টিনিউ করে আসছি। 5 বছর বিধায়ক ছিলাম ঠিকই, কিন্তু এটাও মনে করি যে আমরা রাজনীতি আজকে আছে সরকার, আমরা আজকে এলাম, কালকে নাও থাকতে পারি। আজকে এমএলএ আছি, কালকে এমএলএ নাও থাকতে পারি, কিন্তু ভবিষ্যৎ আমাদের কি? তাহলে আমাদের চাষবাস করে খেতে হবে। তো আমরা সেই মতো করেই করে আসছি। আমার বাবা দীর্ঘদিন মানে চাষবাসের সঙ্গে যুক্ত। একটা সময় ছিল যে বাবা অন্যের বাড়িতে কাজ করতো, কাজ করে রাত্রে যখন ফিরতো, দুটো মুড়ি বা অন্য কিছু নিয়ে এলে আমরা সেটা খেয়ে রাত্রে দিন কাটাতাম। এরকমভাবে আমাদের দিন কেটেছে, এইভাবে আমাদেরকে বড় করেছে। তো সেই দিন তো আমরা ভুলতে পারি না। তো সেই জন্য আমরা মনে করি যে একটা কৃষক কতটা কষ্ট করে ঘাম ঝরিয়ে ফসল ফলায়, সেই ফসলটা আমরা 3 বেলা খেয়ে বেঁচে থাকি। মানে জমির সাথে নিজেকে কোনোভাবেই আলগা করতে চান না, এখনো অবধি জমির গন্ধ গায়ে আছে। এটা তো স্বাভাবিক, দীর্ঘদিন এইভাবেই তো বড় হয়ে এসেছি। আর কৃষক তো, আমরা মনে করি কৃষককে অন্নদাতা ভগবান মনে করি। তো কৃষকদেরকে অবশ্যই সব রকম সুযোগ সুবিধা দেওয়া উচিত, তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। তো সেই জন্য আমরা আমাদের সরকারের কাছে আমরা একটা দাবি করবই। আর আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করে এসেছি, আর শেষ পর্যন্ত এই কাজটা আমরা করবো, কারণ এইভাবেই বাকি জীবনটা আমাদের কাটবে। এবার আস্তে আস্তে একটু এগোনো যাক। আহ, বিধানসভায় গতবারেও আপনি নিজের মত বা নিজের এলাকার মানুষের কথা জানানোর সুযোগ পেয়েছিলেন। এবারেও বিপুল জন আদেশ নিয়ে বিধানসভায় পৌঁছেছেন। কোনটা হ্যাঁ। বেশি উন্মাদনার মনে হয়েছে? বিগত দিনে আমরা বিধানসভায় সেভাবে কথা বলতে পেতাম না। বারে বারে আমাদেরকে ওয়াকআউট করে দেওয়া হতো, বের করে দেওয়া হতো, সাসপেন্ড করে দেওয়া হতো, কখনো বিরোধী দল নেতাকে, কখনো আমাদের দলের অন্যান্য এমএলএদেরকে। সেই সময়টা একটা পরিবেশ পরিস্থিতি অন্য ছিল। এখন একটা পরিবেশ পরিস্থিতি অনেক অনেক বেটার। মানুষ মনে করেছে বিজেপিদেরকে অপমান করেছে, মানুষ মনে করেছে বিজেপি এলে বেটার কাজ হবে, মানুষ মনে করেছে বিজেপি এলে বেটার পরিষেবা পাবে। সে সব রকম দিক দিয়ে, সে নারী সুরক্ষা হোক, কৃষকদের সুবিধা হোক, বা কলকারখানা শিল্প বা চাকরি যাই হোক না কেন। তো সেই জন্য এইবারের নির্বাচনে আমরা যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি আমরা ভোট ব্যাংক যেমন পেয়েছি, সিটও পেয়েছি। তো সেই জায়গায় এই যে একটা আমাদের মনের মনের মধ্যে উচ্ছ্বাস, যে আনন্দ, এইবারের বিধানসভায় সত্যিকারে আমাদের অন্যরকম লাগছে। আমরা বিশ্বাস করতে পেরেছি, আমরা মনে প্রাণে ঠিক করতে পেরেছি যে সব কাজ মানুষের জন্য আমরা করতে পারবো। বিধানসভা আমাদের, সরকার আমাদের, মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেটা দূর করতে পারবো। তো সেই জন্য মনের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস আনন্দ তো আছেই। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবচেয়ে প্রত্যক্ষ যদি কেউ করে থাকে, আপনি ঘাটালের নিজের বানভাসী এলাকার মানুষ। ক্ষমতায় আসার পর ঘাটালের বন্যা পরিস্থিতিকে নিয়ে ব্যক্তিগতভাবে কতটা এগোবেন? দেখুন, আমরা ব্যক্তিগত কতটা নয়, 100% আমরা ঘাটাল মাস্টার প্ল্যান চাই। আমি নিজেও 2023 সালে 2022 সালে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। আর আমাদের বিরোধী দলের নেতাও দিল্লির সঙ্গে কথা বলেছিল, যার জন্যেই তখনকার সময় কেন্দ্রের সরকার, রাজ্য সরকার তৃণমূলকে ডেকে পাঠিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। ওনারা ইচ্ছা করে পরিকল্পনা করে ঘাটাল মাস্টার প্ল্যান করেনি, তার কারণ মোদিজি এগিয়ে যাবে বা বিজেপি এগিয়ে যাবে বলে। তো সেই জায়গায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে দল ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে মাস্টার প্ল্যানের সূচনা হবে। আর সেই জায়গায় আমরা অনড় রয়েছি, আমাদের সব রকম প্রস্তুতি চলছে। খুব সম্ভবত মাস 6 কি 1 বছরের মধ্যে আমরা মাস্টার প্ল্যানের কাজ শুরু করব। আর ঘাটালবাসীকে আমরা বলতে চাই, এই ঘাটাল পৌরসভার অনেক ওয়ার্ডকে তৃণমূল উচ্ছেদ করে বালি মাটি জায়গা বিক্রি করতে, চুরি করতে চেয়েছিল। আমরা সম্পূর্ণ ঘাটালবাসীকে সুরক্ষিত রেখে, সম্পূর্ণ ডিপিআর প্রকাশ করে এবং গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন নিয়েই আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব। 100%। 500 কোটি, 1000 কোটি, 1500 কোটি নয়, মিনিমাম 4000 কোটি টাকার মাস্টার প্ল্যান হবে। যে মাস্টার প্ল্যান দেখার মতো হবে, যে মাস্টার প্ল্যান মানুষের জন্য কাজ করবে, দেখতে পাবে।
আলুতে ধরাশায়ী হয়েছে তৃণমূল। আপনি নিজে চাষি পরিবারের ছেলে, আলু চাষ বা ধান চাষ নিয়ে বিজেপি সরকার কি ভাবছে? না, আমরা নির্বাচন চলাকালীন বলেছিলাম সরকার গড়ার 1 মাসের মধ্যে সমস্ত বর্ডার খুলে দেওয়া হবে। মমতা ব্যানার্জি সিল করে দিল, যাতে চাষিরা বাইরের রাজ্যে আলু বলি বা অন্য ফসল না বেচাকেনা করতে পারে। তো সেই জায়গায় দেখুন, সরকার আসার সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী নবনির্বাচিত শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ দিয়েছেন, সমস্ত বর্ডার খুলে দিয়েছে। আপনি দেখুন, এখন চাষিদের সঙ্গে কথা বলে অনেক আলু চাষি ধন্যবাদ জানাচ্ছে যে এইভাবে যদি সরকার আমাদের পাশে থাকে আমরা খুশি হব। আর আমরা বলছি কৃষক অন্নদাতা ভগবান, সারা জীবন আমরা তাদের পাশে থাকবো। যখন আমরা সরকারে ছিলাম না, এই শুভেন্দু অধিকারী মহাশয় আলু চাষিদের বীজ দান করেছিলেন। সেই সময় বীজ কোনো কারণে বৃষ্টির জন্য পচে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মতো অনেক এমএলএর হাত ধরে বিনা পয়সায় চাষিদেরকে বীজ দান করেছিল, আলু বীজ। তো সেই সময়ও আমরা ছিলাম, এখন আমাদের বর্তমানে সরকার এখনও আমরা আছি, এরপরও যখন সরকার থাকবে না আমরা তখনও থাকবো। আমরা মনে করি কৃষক হচ্ছে অন্নদাতা ভগবান, এই ভগবানের পাশে থাকা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত। গত 5 বছর বিধায়ক হিসেবে ছিলেন, কিন্তু একাধিক সরকারি অনুষ্ঠানে, একাধিক কেন, প্রায় কোনো সরকারি অনুষ্ঠানে আপনাকে না আমন্ত্রণ জানানো হয়েছে, না কোনো মিটিং এ ডাকা হয়েছে। যন্ত্রণা হতো? যন্ত্রণা একটা ছিল যে আমি ঘাটালের মানুষ আমাকে আশীর্বাদ করে বিধায়ক বানিয়েছে, বিধায়কের কাজ করতে পারছিলাম না, করতে দেয়া হচ্ছিল না, সম্মান দেওয়া হচ্ছিল না, অপমান করা হতো। আজকের দিনে দেখুন, সরকার হওয়ার পর মানে 5টা বছর আমি অপেক্ষা করেছি, বিডিও থেকে, ওসি থেকে, এসডিও থেকে এখন স্যার বলে ডাকে, স্যার এখানে আসুন, স্যার একটু কথা আছে, স্যার আপনার গাড়িতে যাব। মানে এই যে একটা কথাবার্তা বা পরিবেশ, এই পরিবেশে পিছনে 5 বছরের কথা আরও বেশি বেশি করে মনে করিয়ে দেয়। যে 5 বছর বিডিও, এসডিও, ওসি সেবা আমাদের সঙ্গে কথা বলতো না। তখনকার সময় এসডিও ছিল সুমন বিশ্বাস। কোনো এক নন পলিটিক্যাল প্রোগ্রামে গিয়েছিলাম এনজিওর, রক্তদান শিবির। আমি বসে আছি দেখে আমার পাশে বসে মুখটা ঘুরিয়ে বসেছে। মানে এই যে এক একটা দিন মানে অসম্মান করেছিল, সেগুলো মনে পড়ছে। আর বর্তমান সরকারে আসার যে একটা উচ্ছ্বাস, যে আনন্দ, অনেকেই আমাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছে। তবে আমি একটা কথা বলি, যে ওরা আমাদেরকে অপমান করেছে বলে আমরা অপমান করবো এরকম না, এইটুকু আমরা বলবো। আমি অনেক পঞ্চায়েতের অফিসেও বলেছি, পঞ্চায়েত সমিতিতেও গিয়ে বলেছি, বিডিও অফিসে, যে আমরা সরকার গড়েছি, আমাদের সরকার হয়েছে, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। আমরা সরকারে থাকায় কোনো বিরোধী দলের প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার যদি থাকে, তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কাজ করা হবে। কারণ আইনটা আমরা মান্যতা দেব বা দিয়েছি, তো সে জায়গায় আইনের বাইরে আমরা কাজ করব না। এটাই বোঝাতে চেয়েছি যে বিগত দিনে আপনারা আইন মানেন না, আইনকে মান্যতা না দিয়ে আমাদেরকে অপমান করেছেন বলে যে আপনাদেরকে অপমান করবো এটা নয়। আইন আইনের মতো থাকবে, যে যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দিতে হবে, এটা আমরা বোঝাতে চেয়েছি। চলতি নির্বাচনে অন্নপূর্ণা ভান্ডার কতটা ম্যাজিক করেছে? দেখুন, মায়েরা চেয়েছিল সুরক্ষিত, যেটা মোদী সরকারের উপর, ডবল ইঞ্জিন সরকারের উপর বিশ্বাস রেখেছিল। আমাদের বিরোধী দলনেতা তখনকার সময় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে মানুষকে আশ্বস্ত করেছিল, যেভাবে তিনি কাজ করেছিলেন, তার প্রতি অনেকেই বিশ্বাস রেখেছিল। এটা তো সত্য, পশ্চিমবাংলার পরিবর্তনের ক্ষেত্রে অনেকটাই শুভেন্দু অধিকারী মহাশয় একটা ফ্যাক্টর ছিল। তো তেনাকে দেখে অনেক মানুষ আগিয়ে এসেছে। মায়েরা বলেছিল যে আমরা সম্মান চাই, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। তো সে জায়গায় পার্টি যোগ্য সম্মান দেবেই বলে ওই 1000 1500 নয়, 3000 টাকা ভাতা দিয়েছেন এবং তাদেরকে সুরক্ষিত থাকার ব্যবস্থাও করেছেন। আমাদের সরকার বারবার বলছে যে রাত 8টার পরেও মায়েরা যদি প্রয়োজন থাকে বেরোবে, আমরা আছি পাশে, আমাদের প্রশাসন আছে, কোনো অসুবিধা হবে না। তো এই যে একটা ব্যবহার, এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় মায়েরা খুশি। তারপরে আমরা মনে করি পশ্চিমবাংলার ক্ষেত্রে যেখানে কলকারখানা শিল্প নেই, যেখানে কর্মসংস্থান নেই, সেখানে 500-1000 টাকা একটা তুচ্ছ। যদিও আমি অসম্মান করছি না, বলছি। তো সেই জায়গায় একটা পরিবারে যদি 3টে মা থাকে, তাহলে 3 তিরিকে 9000, তাহলে 9000 মানে একটা সংসার চলতে পারবে। এরপরও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 2000 টাকা করে আছে। তাহলে একটা পরিবার যদি আমরা হিসাব করে দেখি, যদি তৃণমূল সরকারের আমলে 5000 হতো, বিজেপি সরকারের আমলে কমসে কম 12 থেকে 15,000 হবে একটা পরিবার, সব রকম দিয়ে আমরা যোগ করি। অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কিষাণ সম্মান নিধি যোজনা, এরকম অনেক। তার সাথে সাথে প্রতিটা পরিবারকে আয়ুষ্মান ভারত একটা 5 লক্ষ টাকা কার্ড দেওয়া হচ্ছে, যেই কার্ডটা ভারতবর্ষে যেখানে কোনো চিকিৎসা করতে পারবে, কোনো টাকা লাগবে না। তো পরিষেবা তো এখানেই পেয়ে গেল। এরপর আমরা বলেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে 1 বছরের মধ্যে কলকারখানার শুভ সূচনা হবে, কর্মসংস্থান হবে।
আমরা বলেছিলাম 45 বছরে চাকরির মেয়াদ শেষ ছিল, আমরা 5 বছর বাড়াবো। আমাদের সরকার কিন্তু 5 বছর বাড়িয়েছে। অর্থাৎ যাদের বয়স 40 হয়ে গেছে, 5 বছর এখনো তাদের হাতে আছে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। এই চাকরি পাওয়ার জন্য নির্দিষ্ট পরীক্ষা দিলেই হবে। এর জন্য কোনো টাকা পয়সা অর্থাৎ বেআইনি কাজ হবে না, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। অনেক অনেক বেটার পরিষেবা পাবে এই সরকার। 34 বছর আর 15 বছর দেখেছেন, এই সরকার 5 বছর দেখুন বেটার উন্নয়ন হবে। যারা বলছিল বিজেপি হাটাও, যারা বলছিল বিজেপি সম্প্রদায়, তারাই এখন ছুটে আসছে। তারা বুঝতে পেরেছে যে মোদিজির উন্নয়নটা পশ্চিমবাংলায় আমি দরকার। এখানে একটু আসবো। আপনার বিধানসভা এলাকায় রাজ্য সভাপতি শ্রমিক বাবু যখন আসেন, তিনি এখানে এসে বলে যান যে আমরাই সরকার করছি, মানস বাবুকে নিয়েই ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ হবে। তৎকাল বিজেপি বা অতি বিজেপির যে আবহ তৈরি হয়েছে, কতটা এফেক্ট করবে বা কতটা না, আমন্ত্রণ আমাদের- জানাবেন? আমাদের দল, আমাদের রাজ্য সভাপতি, আমাদের যিনি অভিভাবক, সাংগঠনিক অভিভাবক, তিনি পরিষ্কার বলেছেন হঠাৎ বিজেপি যারা এসে বিজেপির গেরুয়া আবির মেখে সন্ত্রাস করছে, তার দায় বিজেপি নেবে না। পার্টির মতো চলবে। তো সে জায়গায় এই গাইডলাইনটা দল যেটা বলবে আমরা সেটাই করব। আমরা দলের বাইরে কেউ নই। তবে হ্যাঁ, এই নির্বাচনে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করে আমাদেরকে জয়লাভ করার জন্য এগিয়ে দিয়েছে, তাদের একটি লোকও যাতে বঞ্চিত না হয় সেটা আমরা দেবো। বিরোধী দলের লোক হলেও চলবে? বিরোধী দলের লোক তো আমাদেরকে সহায়তা করে না। আমাদের পার্টির, ধরুন আমাদের পার্টির কিছু কর্মীদের সব মান অভিমান ছিল, আমাদের সংগঠন বিভিন্ন স্তরে কার্য তাদেরকে নামিয়েছে, তারা কাজ করেছে, আমি তাদের কথা বলছি, আমি বিরোধী দলের কথা বলছি না। মানস বাবুকে কি গেরুয়া শিবিরে দেখতে পাবো? এটা আমার কাছে কোনো প্রশ্ন উত্তর কিছু নেই। আমাদের দল শেষ কথা বলবে। রাজ্য সভাপতি আছে, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছে, তারা যেভাবে গাইডলাইন দেবে সেভাবে করবে। তবে আমরা দলের বাইরে কেউ নই, দল যা গাইডলাইন দেবে তাই করবো। তবে আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে বিজেপির যা পরিকল্পনা বা চিন্তা ভাবনা, দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসবাদী নেতা বিজেপিতে স্থায়ী নেই, সেই যেই দলের হোক। সম্প্রতি এবিভিপির ব্যানারে কিছু ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে। কখনো অধ্যক্ষকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলুন, কখনো প্রিন্সিপালকে বলা হচ্ছে ভারত মাতা কি জয়। বিজেপি কতটা সমর্থন করে বা এই ব্যাপারে তাদের স্ট্যান্ড পয়েন্ট কি? প্রথম কথা আমরা বলবো যারা বিশৃঙ্খলা করছে তাদের উপর আইনি ব্যবস্থা হোক। আর এবিভির ব্যানারে কে করছে, এবিভির কার্যকর্তাদেরকে দেখতে বলবো, চিহ্নিত করতে বলবো। যারা এসব করছে থানায় একটা কমপ্লেন করুক, আমরা থানার সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নিতে বলবো। কারণ আমরা উচ্ছৃঙ্খল সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। এটা আমার দলের বার্তা, এটা আমার বার্তা নয়, দলের বার্তা। অর্থাৎ দল যে বার্তা দিচ্ছে সেটা সবাইকে মানতে হবে, সে এবিভি হোক বা বিজেপি হোক বা অন্য কেউ হোক। আমরা এর বাইরে কাজ করব না। দেখুন 2021, 2026, এই 2016, এই 16 আর 21 দুটো ইলেকশনের পর যেভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছে, আমরা তার 1%ও করছি না। কারণ আমাদের দলের নির্দেশ শান্তি। কারণ বিজেপি যে একটা অন্য পার্টির থেকে আলাদা, এটা আমরা বোঝাতে চেয়েছি, আমরা পেরেছি। বিজেপি পশ্চিমবাংলার শিক্ষা সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করে, যেটা আমরা করব। কোনো সরকারি প্রতিষ্ঠানকে ভেঙে মানে ভাঙচুর করে অর্থ নষ্ট করবো, এটা বিজেপির মানসিকতা নেই, এটা করবে না। কি করতে হবে? নির্বাচনের আগেও আপনার সাথে আমাদের কথা হয়েছে, ক্যামেরার মুখোমুখি হয়েছে, নির্বাচন পরেও আপনার সাথে কথা হচ্ছে। জয় আশা করেছিলেন? এতটা যে জন আদেশ পাবেন এটা কি আশা করেছিলেন? না, দেখুন আমাদের বিভিন্ন জায়গা থেকে একটা হিসাব এসেছিল, কেউ বলে 3,000, কেউ বলে 5,000, কেউ বলে 8,000। আপনি নিজে 10,000-এর বেশি আশা করেছিলেন? হ্যাঁ, 10-12,000, কি লাস্টে বলছেন যে যে হাওয়া আছে 12-14,000 হবে। তো সে জায়গায় মানুষ, ঘাটালবাসী দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমি গর্বিত, আমি আনন্দিত। এটা আমি বিশ্লেষণ করেছি যে যখন আমরা সরকারে ছিলাম না, যে 5 বছর মানুষের কাছে আমরা যাবার চেষ্টা করেছি, সে বন্যা হোক খরা হোক, কখনো রান্না করা খাবার, কখনো শুকনো করা খাবার, কখনো ডিঙিয়ে করে, কখনো নৌকোয় করে, কখনো মাথায় করে আমরা নিয়ে গেছি। মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। প্রতাপপুরে যে 2024 সালে বাঁধটা ভেঙে যাওয়ার অবস্থা ছিল, প্রশাসন কোনোভাবে সহায়তা করেনি। কারণ প্রথম বিজেপি পঞ্চায়েত দখল করেছে, মানে ক্ষমতায় এসেছে পঞ্চায়েতে। হেল্প না করার জন্য আমরা নিজেরা 2 রাত 3 রাত জেগে সে বাঁধকে রক্ষা করেছি, যার জন্য 11-12 দুটো অঞ্চল ভেসেছে। দাসপুরের বেশ কিছু জায়গাটা প্লাবিত থেকে বঞ্চিত হয়েছে। ঘাটাল পৌরসভার বেশ কয়েকটা ওয়ার্ড জলমগ্ন হতো, সেটাও বন্ধ হয়েছে। তো এরকম আমরা অনেক কাজ করেছি, যার জন্য ঘাটালের মানুষ বিশ্বাস রেখেছে। আমরা যখন প্রচারে গিয়েছিলাম তখন বলেছিল যে ভাই, আমরা জানি তুমি 5 বছর সেবা কিছু করতে পারোনি, সরকার নেই বলে, এই 5 বছরে বিজেপি সরকার আসবে, ঘাটালবাসীর জন্য কাজ করো, আমরা আছি তোমার সঙ্গে। মোদি ম্যাজিক কতটা কাজ করলো? সেই জন্যই আমরা দেখেছি যে ঘাটাল মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। ঘাটালের ইতিহাসে প্রথম আমরা 37,657 ভোটে জিতেছি। মোদিজি তো প্রতিটা মানুষের আবেগ,
মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তো সেই জায়গায় উনি যখন পশ্চিমবাংলাকে সোনার বাংলা করবে, ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য তার মধ্যে শিল্পায়নে 1 নম্বর রাজ্য করবে বলেছেন, গোটা ঘাটাল কেন, ওটা পশ্চিমবাংলাবাসী ওনার কথাকে অমৃতের বাণী বলে মেনে নিয়ে এগিয়ে এসেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বিরোধী দলনেতা, আমাদের অভিভাবক শুভেন্দু অধিকারী তার অনুযায়ী পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বার্তা দিয়েছেন, মানুষকে জাগিয়েছে, একত্রিত করেছে, যার ফলস্বরূপ আজকে আমরা 207টা সিট পেয়েছি। আমাদের চিন্তা ছিল 160 থেকে 170, হয়েছে 207। তো সেই জায়গায় আমরা মনে করি এই জয় ঘাটালবাসীর জয়, এই জয় পশ্চিমবাংলাবাসীর জয়। আর এই জয়ের মূল কাণ্ডারি হিসাবে কাজ করেছে আমাদের, যাদেরকে তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিক বলেছিল। পশ্চিমবাংলার বাইরে থেকে বিভিন্ন সোনাবালার এসছে, বাসে করে, ট্রেনে করে, ফ্লাইটে করে, ভোটের দিন রাত সকাল 10টা পর্যন্ত বাড়ি ঢুকেছে নিজের সঙ্গে তার পরিবারকে নিয়ে। তারা যেভাবে সময় দিয়ে, যেভাবে আমাদেরকে কি বলবো, তাদের কাজকর্ম বন্ধ রেখে এই পরিবর্তনে সাথ দিয়ে বিজেপিকে নিয়ে এসে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তাদের সঙ্গে আমরা সারা জীবন থাকবো, এবং তাদের আপদ বিপদেও আমরা থাকবো। তো এই জয় মানুষের জয়। একেবারেই কথা বলে নিলাম দুবারের বিধায়ক, আহ, কিন্তু হলেও এসি ঘরের মধ্যে যার বিচরণ সাধারণত দেখা যায় রাজ্যের একাধিক নেতামন্ত্রী, তো তার সেই চেনা ছকের বাইরের একজন বিধায়ককে, মাঠ জমি এইগুলোই তার শিকড় বোধহয় এখনো রয়ে গেছে, এবং তিনি তার যে দৈনন্দিন যা রুটিন তা একেবারেই বলে দেয়। নির্বাচনের আগে কেটিভি বাংলার পর্দায় তাকে যেভাবে দেখা গিয়েছিল, জয়ের ব্যাপারে যতটা আত্মবিশ্বাসী ছিলেন, জয়ের পরেও তার মার্জিন নিয়ে একাধিক বিষয়ে মুখ খুললেন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।